আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। রাজধানীর বহু শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে শিশু কিশোররা। শীতের আগমনের আগে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডা জ্বরে, বাড়তি সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। দেশের স্কুলগুলোতে নেই মেডিকেল রুম বা প্রশিক্ষিত চিকিৎসকের ব্যবস্থা, শুধু ফার্স্ট এইড বক্স থাকলেও বা হঠাৎ অসুস্থতা মোকাবেলায় কার্যকর নয়। এবারে বিস্তারিত। প্রতিদিন স্কুলে যায় শিশুরা, কিন্তু সেই স্কুলগুলোতে কি তারা সত্যিই নিরাপদ? রাজধানীর বহু শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো তাই নতুন করে প্রশ্ন তুলেছে, শিশুদের স্কুল কতটা প্রস্তুত জরুরি পরিস্থিতির জন্য। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনা চিন্তার ছাপ ফেলেছে জনমনে। ঘনবসতিপূর্ণ নগরী ঢাকায় ছোট বড় প্রায় ৪,৫০০-এর অধিক বিদ্যালয় রয়েছে, যেখানে নিয়মিত যাতায়াত করে লাখো কোমলমতি শিক্ষার্থী। এখন প্রশ্ন হলো, শিক্ষা প্রতিষ্ঠানে এমন আপৎকালীন পরিস্থিতি হলে পরিণতি কি হতে পারে? প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, ইতোমধ্যে অগ্নি নিরাপত্তা নিয়ে তারা শিক্ষার্থীদেরকে নানা ধরনের দিক নির্দেশনা প্রদান করেছেন। আমাদের এখানে যেই সব পয়েন্টগুলোতে ইলেকট্রিক লাইন আছে, যেখান থেকে এই দুর্ঘটনা হতে পারে, এই জায়গাগুলোকে আমরা অত্যন্ত সতর্কতার সহিত এখন ব্যবহার করছি এবং প্রতিনিয়ত মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, এবং শিক্ষকরাও এদেরকে সচেতন করেছি যে তাৎক্ষণিক কিভাবে বাচ্চাদের প্রতিষ্ঠান থেকে বাইরে বের করে নেওয়া যাবে, সেই বিষয়ে তাদেরকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি এবং সেই মোতাবেক এখন পর্যন্ত কাজ চলমান আছে আর কি। সার্বিক নির্দেশনা অনুযায়ী নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের অগ্নি নির্বাপন সম্পর্কে সচেতন করেছেন বলেও জানান এই শিক্ষক। একই সাথে অগ্নি নির্বাপন সামগ্রীর ঘাটতির কথাও স্বীকার করেন তিনি। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই পর্যাপ্ত পরিমাণ এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার মতন ইকুইপমেন্টস নাই। তারপরেও যেহেতু আমাদের শিক্ষার্থীদের আমাদের আগে সেভ করতে হবে, শিক্ষার্থীরা যাতে আমাদের বিদ্যালয়ে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তারা যাতে যে কোনো সময় স্থিরতার সাথে বিদ্যালয় ত্যাগ করতে পারে। এবং আমাদের অভিভাবকদেরকে আমরা রিসেন্টলি যে আমাদের প্যারেন্টস মিটিং হয়েছে, সেখানেও শুধু পড়াশোনাই না, রাষ্ট্রীয় যে অবস্থা চলতেছে, এই অবস্থায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে এবং বিভিন্ন অকারেন্স বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা যাতে এগুলো থেকে সেফ থাকে, এই জন্য অভিভাবকদেরকে আমরা সচেতন করেছি। বিশেষ করে মাইলস্টোন দুর্ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমিকভাবে অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের কার্যক্রম করছে, যা শিক্ষার্থীদের এই ব্যাপারে জ্ঞানের বিস্তার বাড়াচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এইসব বিষয়গুলোকে নিয়ে খুবই আগ্রহ দেখাচ্ছে এবং এইসব বিষয় বিভিন্ন ধরনের প্রতিকার ব্যবস্থা রেখেছে, যেমন পানি বসছে, ডিপ কলর রাখছে আমাদের এখানে। আর এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই বিষয়টাকে আমরা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করব, যত সম্ভব আমরা ত্যাগ করব বিদ্যালয়। শুধু আমাদের বিদ্যালয় নয়, বাংলাদেশে বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। যেমন অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি থাকা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ যদি এরকম আগুন লেগে যাওয়া যে বিষয়টা, এটা যদি হয়ে থাকে, তাহলে ওই অগ্নি নির্বাপন ব্যবস্থা যন্ত্রের মাধ্যমে আমরা কিছুটা হলেও ইয়াটাকে লাঘব করতে পারি। টিচার আমাদেরকে বুঝিয়েছে কখন সচেতন হতে হবে বা কী কারণে সচেতন হতে হবে, কখন দুর্ঘটনা কখনোভাবে হয়েও গেল তখন আমাদের কি করতে হবে, তারপর আমাদের বুঝিয়েছে যে কি করলে আমরা এগুলো থেকে মুক্তি পাবো। শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা ঘটলে ভীত না হয়ে ঠান্ডা মাথায় দ্রুত স্থান ত্যাগ করতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা করা যেতে পারে বলে মত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালে উদ্দিনের। তো আমাদের যেটা পরামর্শ সেটা হলো, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে যদি অগ্নি দুর্ঘটনার মতো কোনো দুর্ঘটনা ঘটে, কখনোই বিচলিত হওয়া যাবে না, হুড়োহুড়ি করা যাবে না। তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো সে কারণে আমাদের যেটা পরামর্শ সেটা হলো, ধীর স্থিরভাবে সারিবদ্ধভাবে দ্রুততার সাথে ভবন থেকে নিরাপদ জায়গায় চলে আসতে হবে। আর এরকম বেরিয়ে আসার পাশাপাশি অগ্নি নির্বাপন করারও কিন্তু চেষ্টা করতে হবে। সেই জন্য আমরা মনে করি প্রতিটা স্কুলেই এরকম একটা অগ্নি নির্বাপক টিম তৈরি করা দরকার, ছাত্রদের বা ছাত্রছাত্রীদের মধ্য থেকে। এবং স্কুলে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক ব্যবস্থাটি থাকবে, সেগুলো ব্যবহার করে তারা অগ্নি নির্বাপন করতে চেষ্টা করবে। এবার পাশাপাশি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে
আগুন নিভানোর জন্য মেসেজ দিতে হবে। 2026 শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তকে অগ্নি নির্বাপন সংশ্লিষ্ট পাঠ্যসূচি সংযুক্ত করা হবে, যা আমাদের শিশুদের এই ব্যাপারে আরও সচেতন করে তুলবে। ঢাকা শহরে বিশেষ করে অনেক বড় বড় বিল্ডিং, হাইরাইজ বিল্ডিংয়ে আমরা বাস করি, ফ্ল্যাটে থাকি। তো এই ভবনগুলোতেও যদি অগ্নি নির্বাপকের বিষয়ে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রস্তুত সবসময় প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবো এবং এই প্রশিক্ষণের পর অভিভাবকরা যদি তাদের ডাইনিং টেবিলে বা পড়ার টেবিলে গিয়েও যদি কিছু সময় পরামর্শ দেয় আমাদের সন্তানদেরকে, তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং সেটা কাজে লাগিয়ে তারা এরকম বড় ধরনের অগ্নি দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে। একই সাথে এই পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের ভূমিকা রয়েছে বলেও মত সংশ্লিষ্টদের। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব, কিন্তু অনেক স্কুলেই এখনও নেই মেডিকেল রুম বা প্রশিক্ষিত চিকিৎসকের ব্যবস্থা। কোথাও শুধু ফার্স্ট এইড বক্স থাকলেও তা বড় কোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা মোকাবেলায় কার্যকর নয়। বিস্তারিত সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে। দেশের বেশিরভাগ বিদ্যালয়ে নেই মেডিকেল রুম বা প্রশিক্ষিত চিকিৎসকের ব্যবস্থা। শিক্ষার্থীদের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা হঠাৎ অসুস্থতার কারণে তাৎক্ষণিক চিকিৎসা সেবার অভাবই বড় ঝুঁকি তৈরি করছে। প্রাথমিক চিকিৎসাটা আমরা বিদ্যালয় থেকে দিতে পারি, আর তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদের পাশের মেডিকেল সেন্টারে নিয়ে যায় বাচ্চাদের। তো সরকার থেকে যদি আমাদের মেডিকেল রুমের ব্যবস্থা করে সেটা আমাদের জন্য কল্যাণ হয়। শিক্ষার্থীরা জানায় প্রতিদিন দীর্ঘ সময় স্কুলে কাটালেও সেখানে নেই কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা। কেউ অসুস্থ হলে শুধু বিশ্রাম নিতে বলা হয়। যেহেতু আমরা আমাদের স্কুল একটা লং টাইম থাকি, আমাদের এক একজনের এক এক সমস্যা হতে পারে। ইমার্জেন্সিতে আমরা কোনো ডাক্তারের বা এরকম কোনো মেডিকেল কোনো প্রবলেম হলে আমরা ট্রিটমেন্ট নিতে পারবো। এছাড়া তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয় যদি অতিরিক্ত খারাপ লাগে তার। জটিল যদি কোনো সমস্যা হয়, যেমন যদি শিক্ষার্থীরা অত্যন্ত রোদের কারণে যদি সেন্সলেস হয়ে যায় বা বিভিন্ন সামাজিক যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো যদি হয় তাহলে আমাদের শিক্ষকরা গিয়ে সলভ করার চেষ্টা করে। যদি জটিল বেশি হয় তাহলে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে থাকি। না, আমাদের স্কুলে কোনো মেডিকেল রুমের ব্যবস্থা নেই, তবে আমাদের স্কুলে মেডিকেল ব্যবস্থা রয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ হলে আমাদের পার্শ্ববর্তী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাদেরকে। কিছু কিছু স্কুলে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স রাখা থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা জটিল অবস্থায় কাজে আসে না। গুরুতর হলে শিক্ষার্থীদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। কারণ আমরা তো ব্যক্তিগতভাবে কোনো ডাক্তার নিয়োগ দিতে পারি না, এটা সরকারি স্কুল, সরকারভাবেই নিয়োগ দিতে দেওয়া প্রয়োজন। আমাদের দেখা যায় প্রায় সময় ছাত্ররা বিভিন্নভাবে অসুস্থ হয়, দেখা যায় তখন আমাদের পার্শ্ববর্তী ক্লিনিক আছে, সেই ক্লিনিকে নিতে হয় বা ঢাকা মেডিকেলে নিতে হয়। কারণ ছাত্রছাত্রীরা অসুস্থ হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থা করি। প্রতিটি বিদ্যালয়ে মেডিকেল রুম নিশ্চিত করা হলে দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতায় শিশুদের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবিহা আঞ্জুম পৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীতের আগমনের আগে থেকেই বেড়ে গেছে শিশুদের মধ্যে জ্বর, ঠান্ডা এবং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে ছোট রোগীদের ভিড়ও লক্ষণীয়। বিশেষজ্ঞরা বলছেন এই সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। বিস্তারিত মারিয়া আফরিন মাহির রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে শীত, আর মৌসুম পরিবর্তনে এই সময়টা শিশুদের সর্দি কাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময় বিশেষ করে শিশুদের ঝুঁকি বেশি, তাই বয়স্কদের পাশাপাশি বাড়ির ছোটদেরও প্রয়োজন বিশেষ যত্ন। নিউমোনিয়া হয়েছে আর সাথে পাতলা পায়খানা। কতদিন ধরে হয়েছে? আজকে সোমবার থেকে শুরু হয়েছে, আর শুক্রবারের রাত্রে এখানে ভর্তি করেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এখন। 2 সপ্তাহের মতো কাশ ছিল, কিন্তু হালকা। পরে আসছিলাম এনে 7 তলায় দিছিল আমাদেরকে। পরে 7 তলার কাশিটা ভালো হয়ে গেছিল। আমার করে নিচ তলা আনছে, ওর হাট বলে ছিদ্র। জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া হয়েছে। আজকে 15 দিন। মায়েদের হতে হবে আরও সচেতন শিশুর শারীরিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায়। আমরা যে পেশেন্টগুলো বেশি পাচ্ছি সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, এবং দেখা যায় যে বাচ্চাগুলো আগে থেকে অ্যাজমাতে আক্রান্ত বা নতুন করে, কারণ এই সিজনটাই আসলে শুরু হয় যে ওদের অ্যাটাকগুলো হচ্ছে নতুন করে আবার
রিঅ্যাপেয়ার করে। তো বেশি আমরা দেখা যায় যে ঠান্ডা কাশি রোগীগুলাই আমরা হচ্ছে এই সময়টা হচ্ছে বেশি পাচ্ছি। আর যেহেতু এই সময়টা ভাইরাল ইনফেকশনের একটা আউটব্রেক হয়, এটার সাথে দেখা যায় যে একটু ডায়রিয়ার রোগীগুলো মানে একই ভাইরাল ইনফেকশন দিয়ে আমাদের হচ্ছে ঠান্ডা কাশি প্লাস হচ্ছে ডায়রিয়াও দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে তীব্র জ্বর, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দিলে অবহেলায় নয়, তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা নিউবর্ন ওদের জন্য তো একটু স্পেশাল কেয়ার এখন লাগবেই, কারণ বাচ্চাদের শরীর তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সে কারণে এই সময়টা যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া, বাচ্চাদেরকে একটু কভার আপ করে রাখতে হবে। আবার এত বেশি ঢেকে রাখা যাবে না যে আবার বাচ্চা বেশি ঘেমে যাচ্ছে, এটাও কিন্তু ঠান্ডা হবে। এবার 1 মাস বয়সের উপরে বিশেষ করে আমরা একটা অ্যাডভাইস দিই, যেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমার পেশেন্ট, ওদেরকে আমরা এই সময় কিছু প্রিকশন নিতে বলি। যে অ্যাজমার পেশেন্ট যেগুলো, তাদের সাধারণত এই সময় দেখা যায় যে অ্যাজমার উদ্রেকটা হচ্ছে বেড়ে যায়, তাহলে ইনহেলারটা সেইভাবে তারা করবে বা ক্রমান্বয়ে ফলো আপে আসবে। এবং ব্রঙ্কিওলাইটিস বাইরে গেলে আমরা বলি যে একটা মাস্ক ইউজ করবে, তারপরে ঠান্ডা খাবারটা খাওয়া যাবে না, গোসলটা একটু সময় মতো করবে। শুধু চিকিৎসক নয়, দরকার অভিভাবকদের বাড়তি সচেতনতা, তাহলেই শিশুরা ঠান্ডাজনিত রোগ থেকে নিরাপদ থাকতে পারবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটেন বাংলা, ঢাকা। ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় 3rd DCCC ন্যাশনাল কালচারাল ফিয়েস্তা 2025। 2 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4000-এরও বেশি প্রতিযোগী। 20টিরও বেশি সেগমেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 80 জনের বেশি বিজয়ী হয়েছেন বিভিন্ন বিভাগে। উৎসবের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক RK সোহান ও অভিনেতা আসাদুজ্জামান জয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM এলিয়াস, আর কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মনিরা বেগম। গত 24 ও 25 অক্টোবর স্কুলের টেক ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় ইন্টার স্কুল টেক কার্নিভাল 2025। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় এই 2 দিনব্যাপী আয়োজনে, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও প্রতিযোগিতা মিলেমিশে তৈরি করে এক প্রাণবন্ত পরিবেশ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের যে জেনারেশন, সেই জেনারেশন অনেক প্রযুক্তি নির্ভর। তো ওরা যখন এই প্রযুক্তিটা ব্যবহার করছে, এই টেকনোলজিসগুলো ব্যবহার করছে, সেই টেকনোলজিগুলো কিভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহার করা যায়, সেই জিনিসগুলোর উপর আমরা অনেক বেশি ফোকাস করছি। কার্নিভালে ছিল ড্রোন প্রতিযোগিতা, কোডিং কন্টেস্ট, গেম ডিজাইন, টেক টক সহ নানা ইন্টারঅ্যাক্টিভ সেগমেন্ট। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা। তারা শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সৃজনশীলতা, সহযোগিতা ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। পলস একাডেমি, যেখানে শিশুদের শেখানো হয় জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উদ্ভাবনী শিক্ষার পরিবেশ গড়ে তুলছে এই প্রতিষ্ঠান। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী পরিচালিত পলস একাডেমি এখন অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার এক অনন্য ঠিকানা। আফরিন আক্তারের রিপোর্টে। রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝেই এক টুকরো শান্ত পরিবেশে দাঁড়িয়ে পলস একাডেমি। প্রতিষ্ঠানটি 2.5 বছর বয়স থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে, যেখানে ব্যবহার করা হয় আধুনিক স্মার্ট বোর্ড, ভাষা ল্যাব, সায়েন্স ল্যাব এবং লাইব্রেরি। শুধু একাডেমিক বিষয় নয়, এখানে শিশুদের শেখানো হয় বাস্তব জীবনের দক্ষতা, যোগাযোগ, দলগত কাজ ও সহানুভূতি। সহশিক্ষা কার্যক্রমের মধ্যে আছে আর্ট, মিউজিক, স্পোর্টস, সাঁতার, কারাতে ও স্টেম কার্যক্রম, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। আমরা পড়াশোনা করি, লিখি, মজা করি, অনেক কিছু করি। মাই ফ্রেন্ড ইজ ভেরি ফ্রেন্ডলি। She plays with me every day. Like he also chats with me and we talk together. তোমার স্কুলে আসতে কেমন লাগে? ভালো। কেন ভালো লাগে? কারণ স্কুলে অনেক মজা করি। পলস একাডেমির মূল দর্শন নো thyself for all, অর্থাৎ নিজের ভেতরকে চেনা, নিজের সামর্থ্যকে কাজে লাগানো এবং সমাজের কল্যাণে অবদান রাখা। এই মন্ত্রকে বাস্তবায়নের কাজ করছে এখানকার শিক্ষক ও প্রশাসন। শিশুরা বলছে এখানে পড়া অনেক মজার, আমরা প্রজেক্ট করি, এক্সপেরিমেন্ট করি, শিক্ষকরা খুব বন্ধুবাপন্ন, তাই শেখাও সহজ। আমার স্কুলটা অনেক ভালো, আর এখানে অনেক এক্সট্রা কারিকুলামও আছে যেটা আমার অনেক ভালো লাগে, কারণ এগুলো আমাকে কনফিডেন্ট
and creativity আমার বাড়ায়। I love the education of this school and the teachers is very friendly with us, and also I love to play with my friends. That's why I want to come to school. স্কুলে আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারি আর অনেক মজা হয়। আর কি কি করা হয়? আর আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো লাগে, যেরকম সুইমিং, ব্যাডমিন্টন অ্যান্ড আর অনেক আছে। অভিভাবকরা বলছেন পলস একাডেমি শুধু একটি স্কুল নয়, শিশুর মানসিক ও সামাজিক বিকাশের এক উন্মুক্ত ক্ষেত্র। I'm happy with their education, with the pace, the teachers and the school and the admin. They're really supportive of all the kids. So in that sense, I'm really happy in terms of how they're building their confidence, acclimated with the culture, the Bengali culture, and also it would be easy for them to go back to USA and also just pick up where they left off. So I'm happy with that. এখানে পড়াশোনার মান খুবই ভালো আর টিচাররা খুবই আপনার ফ্রেন্ডলি, যার কারণে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এখান থেকে। হ্যাঁ, ডেফিনেটলি সে আত্মবিশ্বাসী হয়েছে, আর বিভিন্ন ইভেন্ট হয় সেখানে পার্টিসিপেট করে, ওদের আত্মবিশ্বাসটা এই কারণে আরও বেশি বাড়তেছে। শিক্ষকদের মতে প্রতিটি শিশুর শেখার ধরন আলাদা, তাই তারা চেষ্টা করেন সবাইকে নিজের গতিতে শেখাতে। আমরা হলো টিচার্সদের একটা টাইম থাকে, ক্লাস টিচারের একটা টাইম, সেটা হলো অ্যাসেম্বলির পরে উই গিভ স্টুডেন্ট লাইক 30 minutes ওভার দেয়ার উই ডু অ্যাসেম্বলি অ্যান্ড অলসো আফটার অ্যাসেম্বলি দে কাম টু দ্য ক্লাস অ্যান্ড আমরা ক্লাস টিচাররা সব বাচ্চাদেরকে কোনো একটা নোটিস বা বিহেভিয়ার ইস্যু, হাউ দে শুড বিহেভ উইথ দ্য স্টুডেন্টস, উইথ দ্য টিচার, হাউ শুড দে লাইক মেনটেন দ্য ক্লাস রুল, যেভাবে ওরা ক্লাসটাকে গুছিয়ে রাখতে পারবে, বা প্যারেন্টসদের সাথে বা বাসায় যেয়ে বা টিচারদের সাথে কীভাবে ওরা বিহেভিয়ার করবে, ওগুলো আমরা ওই টাইমটার মধ্যে বাচ্চাদেরকে একটু শেখাচ্ছি। এরপরে বাচ্চারা কখনো কোনো কাজ করলে বা দুষ্টামি করলে ওইটাকেও আমরা ওইভাবে ট্রেন আপ করি। পলস একাডেমির প্রিন্সিপাল বলছেন, আমরা চাই প্রতিটি শিশু যেন নিজেকে বুঝে শেখে, শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা নেয়। পলস একাডেমি ইজ দ্য ফার্স্ট ক্যামব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে আমরা ব্লেন্ডেড একাডেমিক যে কারিকুলামটা সেটা আমরা এখানে অফার করছি, যেটা ক্যামব্রিজ এখানে থাকছে আমাদের, তার সাথে সাথে আমরা এডেক্সেল এবং খুব নতুন করে আমাদের দেশে অ্যাড হচ্ছে AQA অক্সফোর্ড। সো এই তিনটার সংমিশ্রণে আমরা এখানে ডিফারেন্ট কারিকুলাম ইন্ট্রোডিউস করছি আমাদের বাচ্চাদের জন্য। সো পলস একাডেমি চুজ করার পিছনে তো বিভিন্ন ধরনের কারণ আছেই, তার মধ্যে একটা কারণ আমরা আমাদের লক্ষ্য যেটা আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে গ্লোবালি রেডি করতে চাই, সো দ্যাট দে ক্যান থ্রাইভ ইন দেয়ার লাইফ। সো এটা করার জন্য শুধু যদি আমরা একাডেমিক সাইডটা দেখি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবে না। সো পলস একাডেমি অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য হলিস্টিক গ্রোথ অফ দ্য স্টুডেন্টস। সো আমরা এখানে একাডেমিক স্কিলসকে যেভাবে প্রাধান্য দিই, ঠিক সেই সাথে সাথে লাইফ স্কিলস এবং এক্সট্রা কারিকুলার স্কিলসও আমরা এখানে প্রাধান্য দিয়ে থাকি। ভবিষ্যতে আরও উন্নত সুবিধা, নতুন ভবন ও আন্তর্জাতিক কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। পলস একাডেমি, যেখানে শিক্ষা, প্রযুক্তি এবং সৃজনশীলতার সমন্বয়ে গড়ে উঠেছে এক নতুন প্রজন্ম, যারা শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, মানবিক গুণে সমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্বে। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু, সেই প্রত্যাশায় আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। ভাষা, বুদ্ধি এবং সৃজনশীলতার উৎসব, এই তিনের সমন্বয়ে অনুষ্ঠিত হল GELC এর ষষ্ঠ SGHSC ন্যাশনাল ইংলিশ কার্নিভাল 2025। 24 ও 25 অক্টোবর রাজধানীর সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে 2 দিনব্যাপী এই আয়োজনে জমে ওঠে প্রাণবন্ত প্রতিযোগিতা আর উদ্দীপনায়। বাংলাদেশের 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3,500 শিক্ষার্থী অংশ নেয় এই কার্নিভালে। ইংরেজি ভাষার মাধ্যমে ধারণা, সংস্কৃতি ও সম্প্রদায়ের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে দেয় এই আয়োজন। 25 অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUP এর অধ্যাপক নাফিস আহমেদ ইমতিয়াজউদ্দিন, যিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীও। বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই প্রাণবন্ত ইংরেজি উৎসব। দেশের শিশুদের রোগ ব্যবস্থাপনায় নির্ভুলতা, সময় ও খরচ কমাতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ যৌথভাবে তৈরি করেছে IMCI অ্যাপ। গত 27 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ যৌথভাবে গবেষণার অভিজ্ঞতা ও ফলাফল উপস্থাপন করে।
অ্যাপটি মাঠ পর্যায়ের জবাবদিহিতা ও সিদ্ধান্ত গ্রহণে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলকভাবে বরিশালে এই সেবা এতদিন চালু থাকলেও ধীরে ধীরে সারা দেশেই IMCI এর সেবা প্রসারের সম্ভাবনা রয়েছে বলে জানায় সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডাইরেক্টর সুমন সেনগুপ্ত। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ আর ম্যাটারনাল মর্টালিটি, চাইল্ড মর্টালিটি এটা একটু খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, তাহলে আমাদের হেলথের ইন্ডিকেটার্সগুলো ইমপ্রুভ করবে না। এখন আমরা জানি যে একদম গ্রাসরুটস লেভেলে, একদম মানে বেসিক হেলথ কেয়ার ফ্যাসিলিটি লেভেলে ওখানে তো ডাক্তাররা ওদেরখানে পাঠানো খুব মুশকিল। তো কাজ কী করতে হবে, আমাদের যে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স আছে তাদের আমাদের এম্পাওয়ার করতে হবে। তারা কেমনভাবে করবে এই অ্যাপটা সেটার জন্যই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান, সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফ, WHO সহ বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিবৃন্দ। গত 26 অক্টোবর রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ বিভিন্ন প্রান্তের মেয়ে শিক্ষার্থীরা অংশ নেন। ফুটবলে চ্যাম্পিয়নের মুকুট পড়ে রংপুরের জনগাঁও উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। রাব্বি হোসেনের রিপোর্টে। গত 26 অক্টোবর রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের মেয়ে শিক্ষার্থীরা অংশ নেয় এ প্রতিযোগিতায়। ফাইনালে ওঠে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়, যারা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। আর শিরোপার মুকুট পরে রংপুর জেলার জনগাঁও উচ্চ বিদ্যালয়ের মেয়েরা হয়ে ওঠে এবারে চ্যাম্পিয়ন। খেলোয়াড়রা বলেন, ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন এখন আরও দীর্ঘ তাদের চোখে। বাংলাদেশের লাল সবুজ জার্সি পরে একদিন জাতীয় টিমে খেলব। নিয়মিত অনুশীলন আর আত্মবিশ্বাস মেয়েদের আরও সামনে এগিয়ে নেবে বলেছেন দলের প্রশিক্ষক। আমরা টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মাত্র 3 মাসের কোচিংয়ে আমরা যে এই পর্যন্ত আসতে পেরেছি, মহান আব্বুল আলমের কাছে হাজার শুকরিয়া। আমরা 2-1টা প্লেয়ার জাতীয় পর্যায়ে দেখতে চাই ইনশাল্লাহ। আমার বিশ্বাস ওরা একদিন লাল সবুজে জার্সি পরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। আমরা যখন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যখন উঠে আসি, যখন আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন হইলাম, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে আরও আমাদের আশা প্রত্যাশা বেড়ে গেল। খেলোয়াড়দের স্বপ্ন, জয়ের উচ্ছ্বাস আর প্রতিযোগিতা, এই অভিজ্ঞতা তাদের এগিয়ে যেতে আর অনুপ্রাণিত করবে। রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন করতে পারো 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।